রাজপুর গ্রামের লোকেরা খুবই পরিশ্রমী ছিল। এক সময়ে এই গ্রাম শুকনো জমিন ছিল, আর এখানকার লোকেরা সেই খারাপ জমিকে খুদে এখানে খেতি করা শুরু করে দেয়। আর তাদের পরিশ্রমের কারণেই এই গ্রামে জীবন সম্ভব হতে পেরেছে। আমি ভাবছিলাম যে আমাদের গ্রামের কিছু উন্নতি হওয়া দরকার, যাতে যারা গ্রামে রয়েছে তারা আরো সুখ সুবিধা যাতে পেতে পারে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো ভাই, কিন্তু সেটা হবে কি করে? আরে আবার কি করে? গিয়ে সরকারের কাছে এই ব্যাপারে আমাদের সাথে কথা বলতে হবে। আরে তুমি কি সব কথা বলছো ভাই? আজ পর্যন্ত সরকার কখনো আমাদের গ্রামের জন্য কিছু করেছে বলো তো, যা এখন কিছু করবে? হ্যাঁ, তা তুমি ঠিক কথাই বলছো বটে, কিন্তু একবার চেষ্টা তো করা উচিত, তাই না? তাহলে একটা কাজ করা যাক, তুমি গিয়ে কথা বলো। যদি কথা হয়ে যায় তাহলে খুব ভালো, আর যদি না হয় তাহলে এর থেকে ভালো তার কোনো কথা হতেই পারে না। তোমার কথা আমি কিছুই বুঝতে পারলাম না ভাই, তবে আমি গিয়ে একবার দেখে আসি। যদি সরকার আমার কথা বুঝতে পারে ভালোই হবে। নন্দু ওখান থেকে সোজা সরকারি বিভাগের দিকে চলে যায়। সারা দিন হাঁটার পরে বিকেল পর্যন্ত সে সরকারি অফিসে পৌঁছে যায়, আর ওখানে গিয়ে দেখতে পায় যে অফিস থেকে সমস্ত লোকেরা চলে গিয়েছে, আর ওখানকার পিয়ন অফিসে তালা লাগাচ্ছিল। কে ভাই তুমি? আর এই সময় কোথায় চললে? আমার নাম নন্দু, রাজপুর গ্রামে থাকি, আর গ্রামের উন্নতির ব্যাপারে কথা বলার জন্য এখানে এসেছি। এখন তো অফিস বন্ধ হয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি কালকে চলে এসো। ঠিক আছে, আমি কালকে আসবো। নন্দু ওখান থেকে আবার হেঁটে বাড়ির জন্য রওনা দেয়, আর বাড়ি পৌঁছতে পৌঁছতে তার রাত হয়ে যায়। হেঁটে হেঁটে পাটা আমার ব্যথা হয়ে গেছে, এখন গিয়ে একটু শুয়ে পড়ি, যাতে কালকে সরকারি দপ্তরে যেতে পারি তাড়াতাড়ি। নন্দু সকালের বাসি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু সে আজ খুব ক্লান্ত ছিল, সেই জন্যে সকালে তার ঘুম অনেক দেরিতে খোলে। সে বাইরে এসে দেখতে পায় যে সূর্য মাথার ওপরে চলে এসেছে। আজকে আমার কি হয়ে গেল? আমার ঘুমটাই ভাঙলো না। তাড়াতাড়ি দপ্তরের দিকে রওনা দিই, নাহলে আজকে আবার দেরি করে ফেলবো। নন্দু বিনা খাবার খেয়েই সরকারি অফিসের জন্য বেরিয়ে যায়। সারা দিন খিদে পেটেই হাঁটতে হাঁটতে বিকেল হওয়ার আগে অফিসে পৌঁছে যায়। ওখানে দেখতে পায় যে একজন লেডি অফিস থেকে বাইরে বেরোনোর জন্য আসছেন। আগে আপনি কি এই দপ্তরে কাজ করেন? হ্যাঁ, কেন? আমার নাম নন্দু, রাজপুর গ্রামে থাকি। নন্দু তার আগে কিছু বলতো, তার আগেই সেই লেডি তাকে থামিয়ে দেয় আর বলে, তোমার যাই সমস্যা আছে কাল অফিসে এসে বলো, এখন তো আমি বাড়ি যাচ্ছি। আপনি বাড়ি যাচ্ছেন? কিন্তু এখন অফিসের টাইম তো। কেন যেতে পারবো না বাড়ি? তুমি কি আমাকে আটকানোর জন্যে? আগে আমি আপনাকে আটকাচ্ছি না, শুধু এইটুকু বলতে চাইছি যে আপনি আমার সমস্যাটা একবার শুনুন না, আর যা পারবেন আপনি তার একটা সমাধান করার চেষ্টা করুন। এখন আমি বাড়িতে যাচ্ছি, তুমি কালকে এসো, আমি কাল তোমার সমস্যা শুনে নেব। দেখুন ম্যাডাম, আমি কালকেও এসেছিলাম আর দেখলাম দপ্তরে কেউ নেই, সেই জন্য আজকে তাড়াতাড়ি চলে এলাম, আর আজকেও আপনি তাড়াতাড়ি চলে যাচ্ছেন। অন্ততপক্ষে আমার সমস্যাটা শুনুন না। আমি এখন কিচ্ছু শুনবো না, যাই বলার আছে কাল এসে বলো। এইটুকু বলে সেই লেডি ওখান থেকে চলে যান। নন্দু তাকে আওয়াজও লাগায়, কিন্তু সেই লেডি তার আওয়াজ শুনতেই পারল না আর নিজের বাড়িতে চলে যায়। আর নন্দু নিজের উদাস চেহারা নিয়ে অফিসটাকে দেখতে শুরু করে। তক্ষুনি ওখানকার পিয়ন বাইরে আসে আর অফিসে তালা লাগিয়ে দেয়। কালকে চলে এসো ভাই, যেভাবে হোক এইভাবে দাঁড়িয়ে, আরে এইভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো লাভ হবে না, বুঝলে? আরে কালকে তুমি এই কথাটাই তো বলেছিলে, সেই জন্য আমি আজকে তাড়াতাড়ি এলাম। কিন্তু তোমার এই ম্যাডাম যে আজকে সময়ের আগেই চলে গেল। আরে এতে আমি কি করতে পারি বলো তো? অফিসারের ব্যাপার, ওদের নিজেদের মতন করে আসে চলে যায়, ওদের কি আটকাবে বলো তুমি আমাকে? এখন আমাকে এখানেই অপেক্ষা করতে হবে, কারণ কি জানি কালকে যখন বাড়ি থেকে বেরোবো তোমার ম্যাডাম আবার বাড়ি চলে যাবে, তাই না? সে তোমার যা ইচ্ছে করো, তবে রাত্রে কিন্তু এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে, সে তুমি চিন্তা করো না, আমি গ্রামের ভালোর জন্য এই শীত সহ্য করতে পারবো। সেই পিয়ন ওখান থেকে চলে যায়, আর নন্দু ওখানেই অফিসের বাইরে পরের দিনে সকাল হওয়ার অপেক্ষা করে। সারা রাত সে ঠান্ডায় কাঁপতে শুরু করে, আর পরের দিন সকাল হওয়ার পর ম্যাডামের আসার অপেক্ষা করতে শুরু করে।
অর্ধেক দিন চলে যাওয়ার পরে ম্যাডাম অফিসে আসেন। নন্দু ওনার কাছে যায় আর নিজের সমস্যা বলতে শুরু করে। ম্যাডাম, আমাদের গ্রামে সরকারের তরফ থেকে কোনো বিকাশই হয়নি। সেই জন্য আমি চাই যে সরকার আমাদের গ্রামে কোনো যোজনা নিয়ে আসুক, যাতে গ্রামবাসীদের জীবন আরও ভালো হয়। তোমার গ্রামে খেতি তো হচ্ছে না? হ্যাঁ, সে তো আছে। আমরা নিজেদের জমি বানিয়েছি, নিজেদের হাত দিয়ে বানিয়েছি। যখন খেতি হয় তখন তার থেকে বেশি আর কি চাই তোমাদের? খেতে চাষবাস করো আর শস্য কাটো। আপাতত আমাদের কাছে তোমার গ্রামের জন্য কোনো যোজনা নেই। নন্দু ওনার কাছে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সে ওর কথার কোনো উত্তর দেন না। আর নন্দু মনে নিরাশা নিয়ে ওখান থেকে খালি হাত নিজের গ্রামে ফেরত আসে, যেখানে নমকু তাকে দেখে বুঝতে পেরে যায় যে কি হয়েছে। তোর এই মনমরা মুখ সব বলে দিল রে। তবে চিন্তা করিস না, আমরা সবাই মিলে কিছু না একটা উপায় অবশ্যই বের করব ভাই। এখন সমস্ত গ্রামবাসীরা একটা পঞ্চায়েত বসায় আর ওখানে নির্ণয় নেয় যে এখন এই গ্রামকে পর্যটকদের হিসেবে বানানো হবে। সেই জন্য সমস্ত গ্রামবাসীরা মিলেমিশে গ্রামে অনেক ধরনের ফুলের গাছ লাগিয়ে দেয়। এবার দেখে নিস, লোকজন আমাদের গ্রামে ঘোরার জন্য আসবে রে। চারিদিকে শুধু পাহাড় আর ঝর্ণা রয়েছে তো, আর তার সাথে এত ফুল টুলের গাছ লাগিয়ে গ্রামের ব্যাপারটা একেবারে আলাদা করে দিলাম ভাই। কিছুদিনের মধ্যেই ওখানে কিছু ইংরেজ ঘুরতে চলে আসে আর তাদের সেই গ্রামটা খুব পছন্দ হয়। বিকেলবেলা ঘোরার পর তারা গ্রামবাসীদের কাছে চা আর নিমকি চেয়ে নেয়। বাবু, চা তো আমরা প্রত্যেক দিন খাই, কিন্তু এই নিমকি আজ পর্যন্ত না। আরে আন্টি, এই নিমকি পান করার জন্য নয়, খাওয়ার জন্য হয়। একে চায়ের সাথেই খায়। খায় হয়তো বাবু তোমাদের দেশে, আমাদের এখানে তো শুধু চাই খায় বাবু। না আন্টি, নিমকি শুধু আমাদের দেশেই নয়, বরং ভারতেও খাওয়া যায়। আমি তো জানি না সোনা, আমি তো আজ প্রথমবার তোমার মুখে এই কথাটা শুনলাম। আন্টি, আমাদের চায়ের সাথে নিমকি খাওয়ার অভ্যেস আছে, বিনা নিমকিতে আমরা চা খেতে পারি না। তুমি বলছো যখন সত্যি হবে, কিন্তু বাবু আমার কাছে তো নিমকি নেই। ঠিক আছে আন্টি, আপনি খুব ভালোভাবে চা বানিয়েছেন, তাই আমরা সবাই এইবার বিনা নিমকিতেই চা খেয়ে নিচ্ছি, কিন্তু পরের বারের সাথে আপনি চায়ের সাথে নিমকিও দেবেন, নয়তো কেউ আপনার চা খাবে না কিন্তু। ঠিক আছে বাবু, আমি কাউকে শহরে পাঠিয়ে নিমকি আনিয়ে নেব। সমস্ত ইংরেজরা বিনা নিমকিতেই চা খাচ্ছিলেন। কিছু চা খাওয়ার পর তারা বিনা নিমকির চা পছন্দ হলো না আর তারা সবাই চা ফেলে দেয়। এটা দেখে বয়স্ক মহিলার খুব খারাপ লাগে। ইংরেজরা বয়স্ক মহিলাকে চায়ের দাম দিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। তখন আম্মা নন্দুকে আওয়াজ দেন, নমকু, আরে বাবু নমকু, তাড়াতাড়ি এখানে আয়। বয়স্ক মহিলার আওয়াজ দেওয়ার পর নমকু ওনার কাছে আসে। ঠাকুমা, বলো কেমন চলছে তোমার চায়ের দোকান আজকাল? দোকান তো ঠিকই চলছে বাবু, কিন্তু এই ইংরেজরা বলছে যে ওরা চায়ের সাথে নিমকিও খাবে, সেটাই ভালো লাগে, নয়তো ওরা চাও খাবেন না। এখন তুই বল, আমি কোত্থেকে আনবো নিমকি? নিমকি তো ঠাকুমা বাজারে পাওয়া যাবে, তবে তার খুব দাম। ঠিক আছে বাবু, এই নে, কিছু টাকা জমা করেছিলাম আমি, তুই বাজার থেকে নিমকি কিনে নিয়ে আয়। নমকু মার থেকে টাকা নিয়ে নেয় আর বাজারের জন্য বেরিয়ে যায়। সারা দিন হাঁটার পর নমকু বিকেল পর্যন্ত বাজারে পৌঁছে যায় আর সে ফেরত আসতে আসতে অনেক রাত করে ফেলে। ও বাজার থেকে অর্ধেক রাত্রে নিমকি নিয়ে বাড়িতে ফেরে। অনেক রাত হয়ে গেছে, ঠাকুমা নিশ্চয়ই শুয়ে পড়েছে। কালকে সকালে গিয়ে এই নিমকিগুলো ঠাকুমাকে আমি দিয়ে আসবো। নমকু ঘুমিয়ে পড়ে আর সকাল হওয়ার পর আম্মার কাছে গিয়ে নিমকি আম্মার হাতে দিয়ে দেয়। এই নাও ঠাকুমা, তোমার নিমকি। আম্মা নিমকির প্যাকেটটা নিজের হাতে নিয়ে নেয়। এটা কি নমকু? এটা তো একটুই, তুই আর তোর বাড়ির লোকেরা কি রাত্রে নিমকি খেয়ে ফেলেছিস? না ঠাকুমা, এসব তুমি কি বলছো? তোমার নিমকি আমি কেন খেতে যাব?
তুমি যে পয়সা দিয়েছিলে সেই পয়সা দিয়ে আমি নিমকি নিয়ে এসেছি। তাহলে কি তত টাকায় এইটুকুই নিমকি পেলি নাকি? হ্যাঁ ঠাকুমা, আরে নিমকির দাম অনেক বেশি। আরে এক সপ্তাহে তুমি যত পয়সা চা বিক্রি করো না, আরে সেই পয়সা নিমকি দিয়ে মাত্র 2 জন লোককে একবার চায়ের সাথে খাওয়া দেওয়া যাবে, বুঝলে? তাহলে কি আমাকে নিজের চায়ের দোকান বন্ধ করতে হবে? না ঠাকুমা, আমি কোনো উপায় বের করছি, কারণ এই সমস্যাটা সমস্ত গ্রামবাসীদের জন্যই রয়েছে যাদের যাদের চায়ের দোকান রয়েছে। গ্রামে আবার একটা পঞ্চায়েত বসানো হয় আর সমস্ত লোকেরা এই নির্ণয়ে পৌঁছায় যে যেইভাবে গ্রামে বাকি জিনিসগুলোর খেতি করা হয় সেইভাবেই গ্রামে নিমকিরও ক্ষেত শুরু করা হোক। হ্যাঁ, এটা একদম ঠিক। আমরা আজ থেকে নিমকিরও খেতি শুরু করব। এখন এইবার সমস্ত লোকেরা নিজের নিজের জমা করা টাকা বাজার থেকে নিমকি কিনে নিয়ে আসে আর সেগুলোকে নিজের নিজের খেতে পুঁতে দেয়। কিন্তু তাদের খেতে নিমকি হলোই না। এটা দেখে সমস্ত লোকেরা খুব নিরাশ হয়ে যায়। তোমরা নিরাশ কেন হচ্ছ? ভুলে গেলে যখন এই গ্রামে কিছুই ছিল না তখন আমরা নিজেরাই পরিশ্রম করে করে এখানে ক্ষেতই চাষ করলাম, আর এক এক করে ক্ষেত বানাতে আমাদের মাসের ওপরে লেগে যেত। না ঠাকুমা, আমরা কিছুই ভুলে যাইনি, কিন্তু যখন জমিতে নিমকিন হচ্ছে না তাহলে কি করি বলো তো? বলো। ঠিক আছে, আমি এই সমস্যার সমাধানের জন্য গুরুজির কাছে যাব। আমি একজন গুরুজিকে জানি, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। আম্মা ওখান থেকে সোজা গুরুজির কাছে চলে যান, যিনি পাহাড়ের ওপরে একটা গুফার মধ্যে সাধনা করছিলেন। আম্মা ওনাকে নিজের সমস্যা বলে দেন, যার ওপরে গুরুজি ওনাকে একটা উপায় বলে দেন, আর আম্মা সেই উপায়টা শুনে গ্রামে চলে আসেন। গুরুজি একটা কলসির ব্যাপারে বলেছেন, যেটা একটা গ্রাম থেকে দূরে জঙ্গলে একটা বড় ঝর্ণার নিচে রাখা আছে। সেই ঝর্ণার থেকে যদি আমরা সেই কলসিটা নিয়ে আসি তাহলে আমরা নিমকির খেতি করতে পারবো। কিন্তু ঠাকুমা, ওই কলসির সাহায্যে নিমকি চাষ করে এসব কি বলতে চাইছো তুমি? ওই কলসিতে আরব সাগরের নোনতা জল ভরা আছে। যদি আমরা সেই জলটা নিজের ক্ষেতে ছড়িয়ে দেব তাহলে তার থেকে আমাদের ক্ষেতে নিমকি চলে আসবে। ঠিক আছে ঠাকুমা, তাহলে আজকেই ওই কলসি নিতে আমরা যাচ্ছি, আর তুমিও আমাদের সাথে যাচ্ছ। গ্রামের সমস্ত লোকেরা বুড়ি আম্মার সাথে ঝর্ণার দিকে রওনা দেয়। কিছুক্ষণ হাঁটার পরই তারা ঝর্ণার কাছে পৌঁছে যায়। এটা সেই ঝর্ণাই বাবু, যার ব্যাপারে গুরুজি বলেছিলেন। ওই দেখো, ওখানে নিচে কলসি দেখতে পাচ্ছ তো? নমকু কলসিটা নেওয়ার জন্য চলে যায়, কিন্তু ঝর্ণার জলের কারণে সে বয়ে যায় ওখান থেকে। এটা দেখে গ্রামবাসীরা চিন্তিত হয়ে যায়। মনে হয় আগে আমাদেরকে এই ঝর্ণার দিশাটা পাল্টাতে হবে। কিন্তু এটা তো খুব শক্ত কাজ ঠাকুমা। আমাদেরকেও সহজ কাজ করার অভ্যেস নেই, তাই না সোনা? আর এমনিতেও কলসি পাওয়ার পর তো আমাদের জীবন খুব সহজ হয়ে যাবে না? চলো, এসো। আম্মা আর নমকুর সাথে সমস্ত গ্রামবাসীরা ঝর্ণার ওপরের পাহাড়ে গিয়ে কুড়াল আর ফাওড়া দিয়ে খুঁড়তে শুরু করে দেয়, আর খুঁড়ে খুঁড়ে ঝর্ণার দিশে পাল্টি দেয়। তারপর নমকু যায় আর কলসিটা তুলে নিয়ে চলে আসে। এই নাও ঠাকুমা, তোমার কলসি। এটা শুধু আমার একার কলসি নয়, এর মধ্যে জাদুই নোনতা জল আছে, আর এটা সমস্ত গ্রামবাসীরই হবে, যাতে সবাই নিজের গ্রামে এর ছিটা লাগাতে পারে। সমস্ত লোকেরা কলসির জাদুই নোনতা জল নিজের ক্ষেতে ছড়িয়ে দেয়, যার কারণে তাদের ক্ষেতে নিমকির গাছ চলে আসে, যেটা খুবই টেস্টি আর অসাধারণ ছিল। আর যে কোনো ইংরেজ ওখানে ঘুরতে আসতো তাদের চায়ের সাথে নিমকিও দেওয়া হতো, যার বদলে ওরা গ্রামবাসীকে ভালো টাকা দিত। আর আস্তে আস্তে গ্রামে পর্যটক বাড়তে শুরু করে।